ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2 ও পার্ট 3 অঙ্কগুলিকে একটি ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করেছি। তো অঙ্কগুলি বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি পার্ট 2 ও পার্ট 3 প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো পার্ট 2 প্রথম অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR ডিভাইডেড বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে নিচের কোনটি? তো উত্তর চেয়েছে আমাদের কি, মূলধনের পরিমাণ কত, অর্থাৎ পির মান আমাকে জানতে চেয়েছে। তো আমরা জানি I ইকুয়ালস টু PRT ডিভাইডেড বাই 100, যেখানে I কে বলা হবে কি সুদের পরিমাণ, পি আসল বা মূলধনের মান, আর কে বলা হবে সুদের হার, আর টি কে বলা হয় কি সময়। তো যদি আমরা এই ইকুয়েশন থেকে পির মানকে নির্ণয় করতে চাই তাহলে আমরা কোনাকুনি গুণ করব। তাহলে আয়ের নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে, এক আছে। তো পিআরটি এককে, পিআরটি ইকুয়ালস টু 100 গুণ আই 100 আই। তো এখান থেকে আমরা যদি পির মানকে নির্ণয় করতে চাই তাহলে পি ইকুয়ালস টু কী হবে, 100 আই ডিভাইডেড বাই আরটি। এই আরটি বাঁ দিকে ছিল, এটাকে যদি আমরা ডান দিকে আনি তাহলে কী হবে, 100 আই এর নিচে নেমে যাবে। তাহলে এখন যদি আমরা দেখি যে মূলধন পির মান আমাকে নির্ণয় করতে বলেছে, সুদের মান অর্থাৎ আয়ের মান দেওয়া আছে কত, PNR ডিভাইডেড বাই 25 টাকা, আর সুদের হার আর এর মান দেওয়া আছে r%, আর সময় অর্থাৎ টির মান দেওয়া আছে n বছর। তো যদি আমরা আই আর টি এই ইকুয়েশনে পুট করি তবেই আমরা পির মান পেয়ে যাব, অর্থাৎ মূলধনের মান পেয়ে যাব। তো 100 ইন্টু আয়ের মান কত, PNR ডিভাইডেড বাই 25, তো PNR ডিভাইডেড বাই আমরা 25 লিখলাম, ইন্টু নিচে কি আছে আর ইন্টু টি। তাহলে টির মান আমরা কত জানি, n, তো টির জায়গায় আমি n বসালাম, ইন্টু আর এর মান কত r%, তো আর এর জায়গায় আমরা আর লিখলাম। এখন আর আর উপর নিচ ক্যান্সেল হলো, এন এন উপর নিচ ক্যান্সেল হলো, 25 দিয়ে আমরা যদি 100কে কাটি তাহলে কী হবে 4, কারণ 4 25 100। তাহলে পির মান কী পেলাম, 4 গুণ পি 4p, অর্থাৎ মূলধনের পরিমাণ কী হবে 4p, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন 2-এর 1-এর অঙ্ক কী বলছে দেখো, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তো প্রথমেই আমরা ধরে নেব লম্ববৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 এবং উচ্চতা যথাক্রমে H1 ও H2, অর্থাৎ প্রথম চোঙটির ব্যাসার্ধকে আমরা R1 ধরেছি এবং উচ্চতাকে H1 ধরেছি, এবং দ্বিতীয় চোঙটির ব্যাসার্ধকে আমরা R2 এবং উচ্চতাকে H2 ধরেছি। তো প্রথমে কি দেওয়া আছে, চোঙ দুটির উচ্চতার অনুপাত 1:2, তাহলে আমরা বলতে পারি H1:H2 ইকুয়ালস টু কত, 1:2। তো যেহেতু ইস টু আছে সেহেতু আমরা লিখতে পারি H1 ডিভাইডেড বাই H2 ইকুয়ালস টু কত, 1:2, সেটাকে আমরা কি লিখতে পারি 1/2। আর কি দেওয়া আছে, চোঙ দুটির ভূমির পরিধির অনুপাত 3:4। তো চোঙের পরিধি নির্ণয়ের সূত্র কি, 2πr। যেহেতু প্রথম চোঙের ব্যাসার্ধকে R1 ধরেছি তো প্রথম চোঙের তাহলে পরিধি কী হবে 2πr1। একই রকমভাবে দ্বিতীয় চোঙের পরিধি তাহলে কী হবে 2πr2। তো 2πr1 ইস টু 2πr2 ইকুয়ালস তাহলে কী হবে 3:4। যেহেতু ইস টু আছে সেহেতু আমরা লিখতে পারি 2πr1 ডিভাইডেড বাই 2πr2 ইকুয়ালস টু কী হবে 3:4টা তাহলে কী হবে 3/4। এখন দেখো উভয় দিক থেকে 2π ক্যান্সেল হলো, তাহলে এখান থেকে কে পড়ে থাকবে R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু কী হবে 3/4। এখন অঙ্কে চেয়েছে চোঙ দুটির আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে চোঙের আয়তন নির্ণয়ের সূত্র কি, πr²h। যেহেতু প্রথম চোঙটির ব্যাসার্ধকে আমরা R1 এবং উচ্চতাকে H1 ধরেছি তো প্রথম চোঙটির আয়তন তাহলে কী হবে πr1² ইন্টু H1 ইজ টু দ্বিতীয় চোঙটির তাহলে কী হবে πr2² ইন্টু H2। এখন যেহেতু অনুপাতে আছে সেহেতু আমরা লিখতে পারি πr1² ইন্টু H1 ডিভাইডেড বাই কী হবে πr2² ইন্টু H2। এখন উপর নিচে পাই ক্যান্সেল হলো, তাহলে এখানে থাকলো কি R1² ডিভাইডেড বাই R2² ইন্টু H1 ডিভাইডেড বাই H2। এখন দেখো R1² ডিভাইডেড বাই R2², এটাকে আমরা লিখতে পারি R1 ডিভাইডেড বাই R2 পুরোটা হোল² ইন্টু H1 ডিভাইড বাই H2। কেন, কারণ R1 ডিভাইড বাই R2 এর মান পেয়েছি আমরা কত 3/4। তাহলে এই R1 ডিভাইড বাই R2 এর জায়গায় আমরা কি লিখবো 3/4 এর হোল² ইন্টু H1 ডিভাইড বাই H2 এর মান আমরা কত পেয়েছি 1/2। তো আমরা H1 ডিভাইড বাই H2 এর জায়গায় কি লিখছি 1/2। তাহলে 3/4 হোল স্কোয়ার, এর অর্থ কি
3 স্কোয়ার আবার 4 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার কত, 3 3 9, 4 স্কোয়ার কত, 4 4 16 ইন্টু 1 2। এখন 9 1 9 আর 16 2 32। তাহলে এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে কি হবে, 9:32। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 2-এর অঙ্ক কি বলছে দেখো, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি ইকুয়ালস টু 4 সেমি এবং এসি ইকুয়ালস টু 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটি একটি বৃত্ত যার কেন্দ্র ও, আমাকে নির্ণয় করতে বলেছে ব্যাসার্ধের মান, অর্থাৎ ওবির মান আমাকে নির্ণয় করতে হবে। তো যদি আমরা বিসির মানকে নির্ণয় করতে পারি তাহলে তার অর্ধেক করলে কি পেয়ে যাব, ওবির মান। তাহলে আমরা লিখেছি কি, পাশের চিত্রানুযায়ী বৃত্তের কেন্দ্র ও, অর্থাৎ এরা বৃত্তের কেন্দ্র এবং জ্যা দুটি এবি ইকুয়ালস টু 4 সেমি, অর্থাৎ এই জ্যার মান 4 সেমি, আর এসি ইকুয়ালস টু 3 সেমি, অর্থাৎ এই জ্যাটির মান আমরা 3 সেমি নিয়েছি, এবং এসি লম্ব এবি, কারণ অঙ্কে দেওয়া আছে জ্যা দুটি পরস্পর লম্ব। তাহলে এসি লম্ব কার উপর, এবি জ্যায়ের উপর, তো লিখলাম কি এসি লম্ব এবি, অর্থাৎ কোণ বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। যেহেতু এই জ্যায়ের উপর লম্ব, তো এই কোণের মান তাহলে কী হবে, 90 ডিগ্রি। তাই লিখেছি কোণ বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা, অর্থাৎ ত্রিভুজ এ বি সি, এটা কি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের একটা কোণের মান কত, 90 ডিগ্রি বা সমকোণ। তাই লিখেছি কি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। তো এটি একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে। তো যেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, তো এর পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত, অর্থাৎ ও বিসি বাহুর মধ্যবিন্দু। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই ত্রিভুজটিতে অতিভুজের মান কোনটা, বিসি, কারণ সমকোণের বিপরীত বাহুকেই অতিভুজ বলে। তো অতিভুজের মান তাহলে কী হবে, বিসি। তো লিখলাম কি বিসি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব তাহলে কত, এসি, তো লম্বর জায়গায় আমরা এসি স্কোয়ার লিখলাম, প্লাস ভূমি তাহলে কি এবি, তো ভূমির জায়গায় আমরা এবি লিখলাম। এখন যদি আমরা এখান থেকে বিসির মান নির্ণয় করতে চাই তাহলে কি হবে, এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কি হবে, রুট, তাহলে রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার লিখলাম। এখন এসির মান কত, 3 সেন্টিমিটার, আর এবির মান কত, 4 সেন্টিমিটার। তো এসির জায়গায় আমরা 3 স্কোয়ার লিখলাম, প্লাস এবির মান কত, 4, তো লিখলাম 4 স্কোয়ার। এখন রুট ওভার অফ 3 স্কোয়ার কত, 3 3 9, প্লাস 4 স্কোয়ার কত, 4 4 16, 16 আর 9 যোগ করলে কি হবে, 25। তো 25-এর বর্গমূল করলে আমরা কি পাই, 5, অর্থাৎ বিসির মান, অর্থাৎ এখান থেকে এইটুকু এর মান পেয়েছি কত, 5 সেমি। কিন্তু আমার চেয়েছে কি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এইটুকু অর্ধেকের মান। তো আমরা কি লিখবো, অতএব বৃত্তটির ব্যাসার্ধ 5/2 ইকুয়ালস টু 2.5 সেমি। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 3-এর অঙ্ক কি বলছে দেখো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো 2 বছরের সরল সুদ দেওয়া আছে 8,400 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8,652 টাকা। তো আমরা প্রথমেই লিখে নিয়েছি 2 বছরের সরল সুদ 8,400 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ কত হবে, এর অর্ধেক, অর্থাৎ 4,200 টাকা। এখন আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করব। তাহলে কি বিয়োগফল, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, 8,652 টাকা, আর 2 বছরের সরল সুদ কত, 8,400 টাকা। তো এদের বিয়োগফল করলে বিয়োগফল কী হবে, 252 টাকা। এখন আমরা কি লিখব, 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা, তো সেটাই লিখে নিয়েছি। তো 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত, 252 ডিভাইডেড বাই 4,200। এখন আমরা 100 টাকার 1 বছরের সুদ তাহলে কত হবে, 252 ইন্টু 100 ডিভাইডেড বাই 4,200। তো উপর নিচে দুটো করে শূন্য ক্যান্সেল হলো, 42 দিয়ে 252 কাটলে কী হবে, 6। তাহলে যেহেতু 100 টাকার 1 বছরের সুদ নির্ণয় করেছি, সেটা পেয়েছি 6 টাকা, তো এটাই আমাদের বার্ষিক সুদের হার। তাহলে আমরা কি লিখব, অতএব বার্ষিক সুদের হার 6%। আবার আমরা জানি আই ইকুয়ালস টু PRT/100, যেখানে আইকে কি বলা হয়, সুদ, পিকে বলা হয় আসল বা মূলধনের পরিমাণ, আরকে বলা হয় কি সুদের হার, আর টিকে বলা হয় কি সময়। তো এখান থেকে যদি আমরা আসলের মান নির্ণয় করতে চাই তাহলে কি কোনাকুনি গুণ করতে হবে।
তো আয়ের নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে, এক আছে। তো পিআরটি এককে পিআরটি ইকুয়ালস টু 100 গুণ আই 100 আই। তো এখান থেকে পি ইকুয়ালস টু কী হবে 100 আই, আর এই আরটি বাদিক থেকে ডান দিকে আসলে কী হবে ভাগ হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা আই আর এবং টির মান পুট করি এখানে, তবেই আমরা পির মান অর্থাৎ মূলধনের মান পেয়ে যাব। তাহলে আয়ের মান কত 4200 টাকা, আর সুদের হার আমরা পেয়েছি কত 6%, আর সময় কত 1 বছর। তো এখন আমরা 100 ইন্টু আয়ের মান তাহলে কত লিখবো 4200 টাকা, ডিভাইডেড বাই আর এর মান কত 6% ইন্টু টির মান কত 1 বছর। তো এখন 6 দিয়ে 42 কাটলে কী হবে 6 7 42 আর দুটো শূন্য, 7 1 7 আর 4টে শূন্য, অর্থাৎ 70,000 টাকা। তো নির্ণীয় মূলধন পেলাম কত 70,000 টাকা, আর বার্ষিক সুদের হার অর্থাৎ আর এর মান পেলাম কত 6%। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 4 অঙ্ক কি বলছে দেখো, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকলস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। তো প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন বলছে সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r। তো আমরা ধরে নিলাম সমীকরণটির একটি বীজ আলফা, তাহলে অপর বীজ কী হবে আর আলফা। তাহলে আমরা জানি যে বীজদ্বয়ের যোগফল ইকুয়ালস টু কী হবে মাইনাস বি বাই এ। তো বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস আর আলফা ইকুয়ালস টু কী হবে মাইনাস বি বাই এ। তো এখান থেকে আমার আলফা কমন যাচ্ছে, তাহলে আলফা থেকে আলফা কমন গেলে কে থাকবে 1, প্লাস আর আলফা থেকে যদি আমরা আলফাকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে আর, ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এখন আমরা কি লিখছি, উভয় দিকে বর্গ করিয়া পাই। তাহলে বর্গ কথার অর্থ কি, উভয় দিকে আমরা হোল স্কোয়ার করব। তো বাঁদিকে ছিল কত আর ইন্টু 1 প্লাস আর, তো আলফা ইন্টু 1 প্লাস আর এর পুরোটার হোল স্কোয়ার দিলাম, ইকুয়ালস টু বাঁদিকে ছিল মাইনাস বি বাই এ পুরোটার হোল স্কোয়ার দিলাম। এখন এটা পুরোটার হোল স্কোয়ার করলে কি পাবো আলফা স্কোয়ার, আর 1 প্লাস আরকে আমরা আর প্লাস 1 এর হোল স্কোয়ার লিখলাম, ইকুয়ালস টু মাইনাসে স্কোয়ার করলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন রাখলাম। তাহলে আমরা জানি বীজদ্বয়ের যোগফল যেমন মাইনাস বি বাই এ হয়, আর বীজদ্বয়ের গুণফল হয় কি সি বাই এ। তাহলে বীজদ্বয় কী কী ছিল, একটা ছিল আলফা, একটা ছিল আর আলফা। তাহলে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু আর আলফা ইকুয়ালস টু কী হবে সি বাই এ। দেখো আলফা 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 স্কোয়ার ইন্টু আর ইকুয়ালস তাহলে কী হবে সি বাই এ। এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। এখন 2 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করিয়া পাই, অর্থাৎ এই 2 নম্বর ইকুয়েশনকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করব। এর অর্থ কি, বাঁদিকের সঙ্গে বাঁদিকের টার্মের ভাগ, ডান দিকের সঙ্গে ডান দিকের টার্মের ভাগ। তো 2 নম্বর ইকুয়েশনের বাঁদিকে কী ছিল আলফা স্কোয়ার ইন্টু আর প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 নম্বর ইকুয়েশনের বাঁদিকে কী ছিল আলফা স্কোয়ার ইন্টু আর, তো আমরা আলফা স্কোয়ার ইন্টু আর লিখলাম, ইকুয়ালস টু 2 নম্বর ইকুয়েশনের ডান দিকে ছিল বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, তো সেটা লিখলাম ডিভাইডেড বাই 3 নম্বর ইকুয়েশনের ডান দিকে ছিল সি বাই এ, তাহলে আমরা ডিভাইডেড বাই সি বাই এ লিখলাম। এখন উপর নিচে আলফা স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে বাঁদিকে থাকলো কত আর প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর, ইকুয়ালস টু দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই ভাগটা যখন আমরা গুণ লিখবো তখন এটা কী হবে উল্টে যাবে, অর্থাৎ সি বাই এটা হয়ে যাবে এ বাই সি। তো এই এ স্কোয়ারের স্কোয়ার আর এখানে এ ক্যান্সেল হয়ে গেল, কারণ এখানে দুটো এ ছিল, এখানে একটা এ আছে, তো একটা করে এ আমরা ক্যান্সেল করলাম। তাহলে উপরে থাকলো কে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ গুণ সি এসি। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম আর প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। তো এটি আমার নির্ণীয় অ্যান্সার। এখন 5 অঙ্ক কি বলছে দেখো, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তো এই উপপাদ্যটি আমরা প্রমাণ করছি কীভাবে দেখো, প্রথমে আমরা প্রদত্ত বলে পয়েন্ট আউট করব, করে লিখব ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি, অর্থাৎ এই বৃত্তটার কেন্দ্র কি ও, আর এবি একটি জ্যা যেটা বৃত্তের ব্যাস নয়, এবং ডি এবি জ্যায়ের মধ্যবিন্দু, অর্থাৎ এডি ইকুয়ালস টু ডিবি। যদি ডি এবি জ্যায়ের মধ্যবিন্দু হয় তাহলে নিশ্চয়ই এডি ইকুয়ালস টু ডিবি হবে। এখন প্রামাণ্য বলে পয়েন্ট আউট করে আমরা লিখব প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি, অর্থাৎ ওডি এবি জ্যায়ের উপর লম্ব।
তাহলে প্রমাণ কি করতে হবে, ওডি অর্থাৎ এই বাহুটা এ বি জায়ের উপর লম্ব। অঙ্কন কি লিখব, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম। তাহলে প্রমাণ শুরু করবো কিভাবে, এই ত্রিভুজটা অর্থাৎ ও এ ডি এবং এই ত্রিভুজটা অর্থাৎ ও বি ডি পরস্পর সর্বসম, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা সর্বসমতার এস 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 শর্তানুসারে প্রমাণ করব, অর্থাৎ দেখাবো যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। তো প্রথমেই দেখো ও এ ইকুয়ালস টু ও বি, কেন, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তো সেটাই আমরা লিখে নিয়েছি। আর কি, এডি ইকুয়ালস টু ডিবি, কারণ কি ডি এ বি এর মধ্যবিন্দু, তাই লিখেছি ডি এ বি এর মধ্যবিন্দু। আর কি, ওডি সাধারণ বাহু, অর্থাৎ ওডি বাহুটা এই ত্রিভুজেরও বাহু আর ওডি বাহুটা এই ত্রিভুজেরও বাহু, তাই লিখেছি কি ওডি সাধারণ বাহু। এখন তাহলে তিনটে বাহুর মান সমান হয়ে গেল, তাই আমরা লিখতে পারবো ত্রিভুজ ও এ ডি ইকুয়ালস টু সর্বসম ত্রিভুজ ও ডি বি। কি শর্তে, সর্বসমতার এস 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 শর্তানুসারে। যেহেতু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম, তো এদের অনুরূপ কোণের মানও সমান, অর্থাৎ ও ডি এ অর্থাৎ এই কোণটা আর ও ডি বি অর্থাৎ এই কোণটা পরস্পর কী হবে, সমান। তো আমরা লিখেছি কি কোণ ও ডি এ ইকুয়ালস টু কোণ ও ডি বি, কেন, কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এখন যেহেতু ও ডি এ বি জায়ের উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, সুতরাং বলতে পারি কোণ ও ডি এ ইকুয়ালস টু কোণ ও ডি বি ইকুয়ালস টু এক সমকোণ, অতএব ওডি লম্ব এ বি প্রমাণিত। তো এটাই আমার নির্ণয় অ্যান্সার। এখন 6 অঙ্ক কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও হার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, চোঙটির উচ্চতা কত। তো প্রথমেই আমরা লিখছি, ধরি চোঙটির ব্যাসার্ধ আর একক, তাহলে চোঙটির ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে উচ্চতা কি হবে, ব্যাসার্ধের দ্বিগুণ বলেছি, তাহলে চোঙটির উচ্চতা হবে কত, 2 আর একক। এখন আমরা চোঙটির আয়তন নির্ণয় করব। তো চোঙের আয়তন নির্ণয়ের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তো আমরা এখানে পাই ইন্টু আর এর জায়গায় আর হবে, কারণ চোঙটির ব্যাসার্ধের মান আর বলে দেওয়া আছে, তো আর স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ উচ্চতার জায়গায় হবে কি 2 আর একক। তাহলে যেহেতু আয়তন নির্ণয় করছি তাই একক হবে কি ঘন একক, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 2 আর, তো 2 আর পাই বসে গেল, আর স্কোয়ার ইন্টু আর কী হবে আর কিউব ঘন একক। এখন বলছে চোঙটির উচ্চতা যদি ব্যাসার্ধের 6 গুণ হতো, তো কি লিখছি আমরা, যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, অর্থাৎ ব্যাসার্ধ আর ছিল আর এককই আছে, কিন্তু উচ্চতা বলছে এখন 6 গুণ অর্থাৎ 6 আর একক, তাহলে চোঙটির আয়তন কি হবে, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক, এটা আমাদের চোঙের আয়তন নির্ণয়ের সূত্র। তো এখন আর এর জায়গায় তো আর বসবে, কিন্তু এইচের জায়গায় কি হবে 6 আর, তো আমরা কি লিখছি, আর এর জায়গায় আর স্কোয়ার ইন্টু এইচের জায়গায় লিখছি 6 আর, একক কি হবে ঘন একক, তাহলে 6 পাই আর আর স্কোয়ার ইন্টু আর আর কিউব। তাহলে আয়তনের বৃদ্ধি কতটা হলো, তো আগে চোঙটির আয়তন বেরিয়েছিল 2 পাই আর কিউব, আর এখন চোঙটির আয়তন বেরিয়েছে 6 পাই আর কিউব, তাহলে আয়তন বৃদ্ধি হলো কতটা, এটা মাইনাস এটা, তো আমরা 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইকুয়ালস টু কত, তাহলে 4 পাই আর কিউব। তাহলে আমরা চোঙটির আয়তন বৃদ্ধি কত পেলাম, 4 পাই আর কিউব, কিন্তু অঙ্কে বলছে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বৃদ্ধি পেয়েছে। তো আমরা লিখতে পারি শর্তানুসারে 4 পাই আর কিউব ইকুয়ালস টু 539। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে আর এর মানকে নির্ণয় করব। তো 4 পাই ছিল, তাহলে 4 ইন্টু পাইয়ের মান কত 22/7 ইন্টু আর কিউব ইকুয়ালস টু কত 539। তো এখান থেকে আমরা আর কিউব ইকুয়ালস টু কি লিখতে পারি, 539 22/7 বাঁদিক থেকে ডান দিকে আসলে কী হবে 7/22 ইন্টু 4 বাঁদিক থেকে ডান দিকে আসলে কী হবে 1/4। তো আমরা 22 দিয়ে যদি 539কে কাটি, তাহলে 22কে 11 দিয়ে কাটলে কী হবে 11 দিয়ে 22, আর 11 দিয়ে 539 কাটলে কী হবে 49। তো আমরা কি লিখছি, আর কিউব ইকুয়ালস টু 49কে ভাঙলে কী পাই 7 7 49, আর একটা 7 ছিল, তো আমরা 3টে 7 উপরে লিখলাম। এখান নিচে কি আছে 2 ইন্টু 4কে ভাঙলে কী পাই 2 2-এর গুণফল। তো আমরা এখান থেকে আর কিউব ইকুয়ালস টু কী লিখতে পারি 7/2 পুরোটার হোল কিউব, কারণ 7-এর কিউব অর্থাৎ 3টে 7, 2-এর কিউব অর্থাৎ 3টে 2। এখন আমরা যদি উভয় দিক থেকে কিউবকে ক্যান্সেল করি, তাহলে আর এর মান কী পাবো 7-এর 2 আর অর্থাৎ 3.5। এখন চোঙটির উচ্চতা তাহলে কী হবে,
চোঙের উচ্চতা কি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান পেয়েছি কত 3.5। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ কি ব্যাসার্ধ ইন্টু 2। তো 3.5-এর সঙ্গে 2 গুণ করলে কী হবে 35 দোকানে 70। আর যেহেতু এটা দশমিক সংখ্যা তাই দশমিক এক ঘর আগে হয়েছে অর্থাৎ শূন্যর এক ঘর আগে হয়েছে। আর দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই তাই এই শূন্যটা আমরা কেটে দিয়েছি। তাহলে আলটিমেট উত্তর কি পেলাম চোঙটির উচ্চতা 7 ডেসিমিটার। তো পার্ট 3-র প্রথম অঙ্ক কি বলেছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো প্রথমে একটা চিত্র অঙ্কন করতে হবে। এরপর দেখো প্রদত্ত বলে পয়েন্ট আউট করবো, করে গিয়ে লিখবো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রামাণ্য বলে পয়েন্ট করবো, করে গিয়ে লিখবো প্রমাণ করতে হবে যে কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়ালস টু 2 সমকোণ। অর্থাৎ এবিসি অর্থাৎ এই কোণটা আর এই কোণটা এদের দুজনের যোগফল কত 2 সমকোণ। এটা ফার্স্ট দেখাতে হবে। নেক্সট দেখাতে হবে কি কোণ বিএডি অর্থাৎ এই কোণটা আর প্লাস কোণ বিসিডি অর্থাৎ এই কোণটা এদের দুজনের যোগফল কত 2 সমকোণ। এটা আমাকে দেখাতে হবে। নেক্সট আমরা অঙ্কন বলে পয়েন্ট আউট করব। অঙ্কন বলে আমরা কি লিখব এসি ও বিডি দুটি কর্ণ টানলাম অর্থাৎ এই কর্ণ আর এই কর্ণটাকে আমরা অঙ্কন করলাম। এবার আমরা প্রমাণ বলে পয়েন্ট আউট করব, করে কি লিখব কোণ এডিবি ইকুয়ালস টু কোণ এসিবি অর্থাৎ কোণ এডিবি অর্থাৎ এই কোণটা আর কোণ এসিবি অর্থাৎ এই কোণটা এরা পরস্পর সমান, কারণ এরা কি একই বৃত্তাংশস্থ কোণ। একই রকমভাবে আমরা বলতে পারি কোণ বিএসি ইকুয়ালস টু কোণ বিডিসি, এরাও কি একই বৃত্তাংশস্থ কোণ। আবার কোণ এডিসি ইকুয়ালস টু কোণ এডিবি প্লাস কোণ বিডিসি। তাহলে এডিসি অর্থাৎ এই পুরো কোণটা দুটো কোণের যোগফল কি কি কোণ এডিবি ও কোণ বিডিসি। তো সেটাকে আমরা লিখেছি। এখন কোণ এডিবি এর জায়গায় আমরা কি লিখতে পারি কোণ এসিবি, কারণ এডিবির মান কত কোণ এসিবি, প্লাস কোণ বিডিসির জায়গায় আমরা লিখতে পারি কোণ বিএসি, কারণ বিডিসির মান বিএসির মানের সমান। তো এখন আমরা সমীকরণের উভয় দিকে কোণ এবিসিকে যোগ করব। তো এদিকে ছিল কি কোণ এডিসি, তো এডিসির সঙ্গে আমরা কোণ এবিসিকে যোগ করলাম। আর এদিকে ছিল কোণ এসিবি প্লাস কোণ বিএসি, তো এর সঙ্গে আমরা এবিসিকে যোগ করলাম। এখন বাঁদিকে অর্থাৎ এডিসি প্লাস এবিসি এদিকে ছিল সেটা আমরা বসিয়ে রাখলাম ইকুয়ালস টু এই তিনটি কোণের যোগফল কত 2 সমকোণ, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো এবিসি অর্থাৎ এবিসি অর্থাৎ এই কোণ আর কোণ বিএসি অর্থাৎ এই কোণ আর কোণ এসিবি অর্থাৎ এই কোণ, এদের তিনটি কোণের সমষ্টি তাহলে কত হবে 180 ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে 180 সমান কত 2 সমকোণ। তো অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়ালস টু 2 সমকোণ। তো এটাই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন 2 অঙ্ক কি বলছে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। কোণ ডিএবি ইকুয়ালস টু 75 ডিগ্রি হলে কোণ ডিইএফ এর মান নির্ণয় করো। তো চিত্রটিতে প্রথমে আমরা কি করেছি দেখো সি ও ডি বিন্দু দুটি যোগ করলাম, অর্থাৎ এই সি আর ডি বিন্দুকে আমরা যোগ করলাম। তো এর ফলে আমরা দুটো চতুর্ভুজ পেয়েছি কি কি একটা এ বি সি ডি আর একটা সি ডি ই এফ। তো আমরা লিখে নিয়েছি কি অতএব এ বি সি ডি ও সি ডি ই এফ দুটি বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি হলো। এখন আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তো এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, আবার এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তো আমরা লিখতে পারি কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি, অর্থাৎ বিএডি অর্থাৎ এই কোণ আর এই কোণের সমষ্টি তাহলে কত হবে 180 ডিগ্রি। তো সেটাই লিখেছি আমরা। এখন অঙ্কে দেওয়া আছে কোণ বিএডি অর্থাৎ এই কোণের মান দেওয়া আছে 75 ডিগ্রি, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি কোণ বিসিডি ইকুয়ালস টু 180 মাইনাস 75 অর্থাৎ 105 ডিগ্রি। তাহলে বিসিডির মান অর্থাৎ এই কোণের মান আমরা 105 ডিগ্রি পেলাম। এখন আমরা এই কোণের মানকে নির্ণয় করব। দেখো এটা একটা কি সরল কোণ, তাহলে সরল কোণের মান কত হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি এইটুকুর মান 105 ডিগ্রি হয় তাহলে এইটুকুর মান কত 180 থেকে 105 বিয়োগ করতে হবে, অর্থাৎ কত হবে 75 ডিগ্রি। তো সেটাকেই আমরা লিখে নিয়েছি কোণ ডিসিএফ ইকুয়ালস টু 180 মাইনাস 105 ইকুয়ালস টু 75 ডিগ্রি। তাহলে এখন
এই কোণ ডিসিএফ অর্থাৎ এই কোণের মান আমরা 75 ডিগ্রি পেয়ে গেলাম। আমাদের অ্যান্সার চেয়েছে ডিইএফ অর্থাৎ এই কোণের মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন বলতে পারি বৃত্তস্থ চতুর্ভুজের যেহেতু বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এই কোণ আর এই কোণের সমষ্টি কত হতে হবে? 180 ডিগ্রি। তো আমরা সেটাকেই লিখে নিয়েছি, কোণ ডিসিএফ প্লাস কোণ ডিইএফ ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি। যেখান থেকে আমরা বলতে পারি কোণ ডিইএফ ইকুয়ালস টু 180 মাইনাস 75, অর্থাৎ এই কোণের মান যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে 180 থেকে এই কোণটাকে বিয়োগ করলে আমরা এই কোণের মান পেয়ে যাব, অর্থাৎ 180 মাইনাস 75 ইকুয়ালস টু 105 ডিগ্রি। তাহলে কোণ ডিইএফ এর মান আমরা কি পেলাম? 105 ডিগ্রি। তো এটাই ছিল 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো প্রথমেই আমরা ধরে নিয়েছি গোলকটির ব্যাসার্ধ আর একক। তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কী হবে? 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এখন বলছে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়েছে, তাই কি লিখেছি? এখন গোলকটির ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে গোলকটির বক্রতলের ব্যাসার্ধ হবে, তাহলে আগে ব্যাসার্ধ ছিল কত? আর, তাহলে আর যোগ আর এর 50% বাড়ানো হয়েছে, তাহলে আর ইন্টু 50% মানে কি? 50/100। তো 50 1কে 50, 50 2 100। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? আর প্লাস আর 1কে আর ডিভাইডেড বাই 2। তো যদি আমরা 2 লসাগু নিই তাহলে 2 গুণ আর 2 আর প্লাস আর এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে? 1 আছে, তো আর 1কে আর। তো 2 আর প্লাস আর অর্থাৎ 3 আর ডিভাইডেড বাই 2 একক। তাহলে এখন গোলকটার ব্যাসার্ধ কত হয়েছে আমার? 3 আর ডিভাইডেড বাই 2। তাহলে নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কী হবে? 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 ইন্টু পাই ইন্টু আরের জায়গায় এখন কী লিখবো? 3 আর ডিভাইডেড বাই 2। তো 3 আর ডিভাইডেড বাই 2 পুরোটার হোল স্কোয়ার দিয়েছি। তাহলে 4 ইন্টু পাই ইন্টু 3 স্কোয়ার কত? 9 আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তো 2 স্কোয়ার কত? 4। তো এই 4 পরস্পর ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেট থাকলো কি? 9 পাই আর স্কোয়ার। তাহলে নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল আমরা কী পেলাম? 9 পাই আর স্কোয়ার। তাহলে এখন নির্ণয় করব ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটা। তো এখন ক্ষেত্রফল হয়েছে কত? 9 পাই আর স্কোয়ার, আর আগে ক্ষেত্রফল ছিল কত? 4 পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল, কী করতে হবে? 9 পাই আর স্কোয়ার থেকে 4 পাই আর স্কোয়ারকে বিয়োগ করব। তাহলে আলটিমেট পাচ্ছি কত? 5 পাই আর স্কোয়ার। এখন আমাদের উত্তর চেয়েছে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার কত। তো আমরা লিখে নিয়েছি, অতএব ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার ইকুয়ালস টু, সূত্র কি? ক্ষেত্রফলের বৃদ্ধি ডিভাইডেড বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। তো ক্ষেত্রফলের বৃদ্ধি হয়েছে 5 পাই আর স্কোয়ার, তো আমরা 5 পাই আর স্কোয়ার লিখলাম ডিভাইডেড বাই পূর্বের ক্ষেত্রফল। তো আগে ক্ষেত্রফল ছিল কত? 4 পাই আর স্কোয়ার। তো আমরা লিখে নিয়েছি কি? 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। তো পাই পাই আর স্কোয়ার পরস্পর কাটলো, 4 দিয়ে 100 কাটলে কী হবে? 4 25 100। তাহলে গুণ করলে কী হবে? 5 25 125। তো ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার 125। তো এই ছিল 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন 4 অঙ্ক কী বলছে দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করো। তো প্রথমেই আমরা গম্বুজটির ব্যাসার্ধকে নির্ণয় করব। তাহলে ব্যাসার্ধ সবসময় কী হয়? ব্যাসের অর্ধেক। তাহলে গম্বুজটির ভূমিতলের ব্যাস ছিল কত? 42 ডেসিমিটার। তো আমরা ব্যাসার্ধ কী পাবো? 42 ডিভাইড বাই 2 ডেসিমিটার, অর্থাৎ 21 ডেসিমিটার। এখন আমরা গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল তাহলে কী হবে? 2 পাই আর স্কোয়ার। তো 2 ইন্টু পাইয়ের মান কত? 22/7 ইন্টু আর স্কোয়ার। আর অর্থাৎ কি? গম্বুজটির ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ পেয়েছি কত? 21। তো আরের জায়গায় আমরা 21-এর হোল স্কোয়ার লিখলাম। আর যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করছি তো একক হবে কি? বর্গ ডেসিমিটার। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 21 স্কোয়ার, অর্থাৎ 21কে আমরা দুবার গুণের আকারে লিখতেই পারি। এখন 7 দিয়ে 21 কাটলে কী হবে? 7 3 21। এখন তাহলে গুণ করতে হবে কি কি? 2 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21। তো এদের গুণ করলে আমরা পাবো 2772 বর্গ ডেসিমিটার। তো এখন আমার কাজ এই বর্গ ডেসিমিটারকে বর্গ মিটারে নিয়ে আসতে হবে, কারণ আমাদের অঙ্কে দেওয়া আছে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করতে বলেছে। তো আমরা ক্ষেত্রফলকে বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে আনতে গেলে কী করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তো আমরা 2772কে 100 দিয়ে ভাগ করলাম। তো ভাগ করলে কী হবে? যেহেতু নিচে দুটো শূন্য আছে তাই উত্তর কী হবে?
2 ঘর আগে দশমিক, অর্থাৎ 27.72 বর্গমিটার। তাহলে এখন উত্তর কি লিখব? প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে মোট খরচ হবে, তাহলে কি হবে 27.72 ইন্টু 35 টাকা, অর্থাৎ 970.20 টাকা খরচ পড়বে। তো এই ছিল পার্ট 3 এর 4টি অঙ্ক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।